আসসালামু আলাইকুম স্নেহের শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি রাবেয়া বেগম, সহযোগী অধ্যাপক, পদার্থবিদ্যা বিভাগ, সরকারি বিজ্ঞান কলেজ। আজকে আমি আলোচনা করব ফিজিক্স সেকেন্ড পেপারের 7ম অধ্যায়, ভৌত আলোক বিজ্ঞান। এই অধ্যায়ের প্রথম আলোচনা। আজকে আমরা যে জিনিসগুলো আলোচনা করব সেগুলো হচ্ছে তাড়িৎচুম্বক বা বিদ্যুৎ চুম্বক তরঙ্গ, পয়েন্টিং ভেক্টর, আলোকবর্ষ, তড়িৎচুম্বক বর্ণালী এবং কিছু এমসিকিউ প্রশ্ন। আলোক বিজ্ঞানের শ্রেণীবিভাগ। ইতিপূর্বেই আমরা আলোর আরেকটি অধ্যায় পড়েছি, সেই চ্যাপ্টারের নাম ছিল জ্যামিতিক আলোক বিজ্ঞান। জ্যামিতিক আলোক বিজ্ঞানে আমরা আলোকে রশ্মি হিসাবে বিবেচনা করেছি এবং সেই আলোকে আলোর প্রতিফলন, প্রতিসরণ সূত্র, আলোর লেন্সের সূত্র, সেগুলো প্রতিপাদন করা হয়েছে। আমাদের আজকের অধ্যায়ের নাম ভৌত আলোক বিজ্ঞান। ভৌত আলোক বিজ্ঞানে আলোকে তরঙ্গ হিসাবে বিবেচনা করা হয় এবং এইভাবে আমরা আলোর আরও কিছু ধর্ম, আলোর সমবর্তন, অপবর্তন, ব্যতিচার, সেগুলোকে ব্যাখ্যা করব। তাছাড়াও আধুনিক পদার্থবিজ্ঞান এবং পরমাণু অধ্যায়ে তোমরা আলোর আরও কিছু ধর্ম দেখবে, সেটাকে কোয়ান্টাম আলোক বিজ্ঞানের আওতায় সেটি আলোচনা করা হয়। আমাদের এখানে ওভাবে ভাগ করা নাই, সেখানে আলোকে বস্তুকণা হিসাবে বিবেচনা করা হয়। জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল। ম্যাক্সওয়েল নামের সাথে আমরা ইতিপূর্বেই পরিচিত। ম্যাক্সওয়েল 1864 সালে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গের ধারণা দেন। তিনি ধারণা দেন যে বিদ্যুৎ ও চুম্বকত্বের সংমিশ্রণে পাওয়া যায় বিদ্যুৎ চুম্বক তরঙ্গ, যা আলোর বেগে চলে, আর আলো বিদ্যুৎ চুম্বক তরঙ্গ বা তড়িৎ চুম্বক তরঙ্গ। তিনি বিদ্যুৎ চুম্বক তরঙ্গের দৃশ্যমান অংশ এবং অদৃশ্যমান অংশ সম্পর্কেও ধারণা দেন। তার ধারণার পরীক্ষামূলক প্রমাণ তিনি দেখে যেতে পারেননি। তার মৃত্যুর পর জার্মান বিজ্ঞানী হেনরিক হার্জ বিদ্যুৎ চুম্বক তরঙ্গ পরীক্ষাগারে তৈরি করতে সমর্থ হয়েছিলেন। জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল 4টি সূত্র সাহায্যে তার ধারণা প্রতিষ্ঠিত করেন। আমরা সেই তড়িৎ চুম্বক তরঙ্গ আজকের পাঠে তার বৈশিষ্ট্য দেখব। এই তরঙ্গের ধারণাটা আমরা একটু নেই। এখানে তড়িৎ ক্ষেত্র থাকবে এবং চুম্বক ক্ষেত্র থাকবে। তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্র আমরা প্রথম ছবিটিতে দেখো, এখানে 2টি রং দিয়ে দেখানো হচ্ছে। গোলাপি রংটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড আর গ্রিন কালারটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। তাহলে এই ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড আছে পরস্পর লম্বভাবে। পরস্পর লম্বভাবে ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড থাকবে এবং তরঙ্গ এই দুই তলের সাথেই লম্বভাবে অপর একটি তল বরাবর অগ্রসর হবে। আমরা এটাকে অনেকটা ডানহাতি স্ক্রু নিয়ম, যেটি আমরা ভেক্টরে শিখে এসেছিলাম, সেরকম। তাহলে এক্স ওয়াই, এখানে এই চিত্রতে যদি আমরা দেখি, এক্স জেড এই দুই তলে আছে ম্যাগনেটিক ফিল্ড আর এক্স ওয়াই তলে আছে ইলেকট্রিক ফিল্ড, এবং এই দুই তলের সাথে লম্বভাবে অপর তলের বরাবর তড়িৎচুম্বক তরঙ্গ
অগ্রসর হবে। ওয়েভলেন্থ আমরা আগেই বলেছি যে এটি যেহেতু তরঙ্গ, সূত্রগুলো সব প্রয়োগ হবে। আমরা তরঙ্গ দৈর্ঘ্য সম্বন্ধে আমাদের ধারণা আছে। পরপর দুটি সমদশা সম্পন্ন বিন্দুর দূরত্ব তরঙ্গ দৈর্ঘ্য এবং এই দিক বরাবর তরঙ্গ অগ্রসর হচ্ছে। এটা ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড। তরঙ্গ যাচ্ছে এই ফিল্ড বরাবর। আমরা যদি এখানে ডিরেকশনটা দেখি, ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড, আর এটা হচ্ছে তরঙ্গের। তাড়িৎচুম্বক তরঙ্গের বৈশিষ্ট্যটা আমরা এখন দেখি। তাড়িৎচুম্বক তরঙ্গ তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্রের সমন্বয়ে গঠিত। সেখানে তড়িৎ ক্ষেত্র থাকবে, চুম্বক ক্ষেত্র থাকবে। তড়িৎ চুম্বক ক্ষেত্রের যেটি থাকবে, তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্র, তারা পরস্পর লম্বভাবে অবস্থান করবে। তড়িৎ ক্ষেত্র তরঙ্গ এবং চুম্বক ক্ষেত্র তরঙ্গের কম্পাঙ্ক সমান থাকবে এবং উভয়ই একই দশায় থাকে। তরঙ্গ সঞ্চালনের সময় কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। তাড়িৎচুম্বক তরঙ্গ আর তরঙ্গ, শব্দ তরঙ্গ সঞ্চালনে মাধ্যমের প্রয়োজন হয়, কিন্তু তাড়িৎচুম্বক তরঙ্গ সঞ্চালনে কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। কম্পমান বা ত্বরণে গতিশীল চার্জ থেকেও এই তরঙ্গ বিকিরিত হয়। তরঙ্গের উপরিপাতন নীতি মেনে চলে। তাড়িৎচুম্বক তরঙ্গ সঞ্চালনের সময় শক্তি বহন করে। এই শক্তি ইলেকট্রিক এবং ম্যাগনেটিক ফিল্ডে সমানভাবে ভাগ হয়ে থাকে। তাড়িৎচুম্বক তরঙ্গ সঞ্চালনের সময় যে শক্তি বহন করে তা গতিপথের মধ্যে কোনো বস্তু থাকলে তাতে স্থানান্তর করতে পারে। আমরা কোয়ান্টাম আলোক বিজ্ঞানের কথা বলেছিলাম, সেখানে তরঙ্গ বস্তুকণা হিসাবে বিবেচনা করে। সেই বস্তুকণাতে আমরা দেখব যে আলোক তড়িৎ ক্রিয়া, তারপর কোয়ান্টাম ইফেক্ট, সেগুলো আমরা ব্যাখ্যা করব যে এই শক্তিটুকু ইলেকট্রনের মধ্যে কিভাবে স্থানান্তরিত হয়। তরঙ্গ সঞ্চালনের জন্য তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্র তরঙ্গের সমীকরণ সেটি অগ্রগামী তরঙ্গের সমীকরণের মতো। অগ্রগামী তরঙ্গের সমীকরণ আমরা যেভাবে লিখি ঠিক একই রকম। এখানে ওয়াই এর পরিবর্তে আমরা ই লিখেছি। বিস্তারটিকে এ না লিখে ইএম মানে ইলেকট্রিক ফিল্ডের ম্যাক্সিমামটুকু এবং ম্যাগনেটিক ফিল্ডের ম্যাক্সিমাম বিএম দিয়ে প্রকাশ করা হয়েছে। আর এখানে যেটা আমরা ভিটি লিখি, সেখানে ভি এর পরিবর্তে সি লেখা হয়েছে। ম্যাক্সওয়েল এই তড়িৎচুম্বক তরঙ্গের দ্রুতির মান বের করে দেখান সি ইকুয়াল টু ই বাই বি বা ইএম বাই বি এম, এবং তিনি শূন্যস্থানে এই তড়িৎচুম্বক তরঙ্গের দ্রুতির মানও বের করেন। সেটি হচ্ছে 1/√μ0 ইপসাইলন নট। এই মানটুকু শূন্যস্থানে। এখন দেখো আমরা পয়েন্টিং ভেক্টর সম্বন্ধে বলি। আমরা বলেছি তড়িৎচুম্বক তরঙ্গ শক্তি বহন করে। এই যে শক্তিটা বহন করে, সেই শক্তি মানটুকুকে আমরা পয়েন্টিং ভেক্টর দ্বারা, বিজ্ঞানী পয়েন্টিংয়ের নাম অনুসারে পয়েন্টিং ভেক্টর দ্বারা এটাকে প্রকাশ করি। কোনো তাড়িৎচুম্বক তরঙ্গ দ্বারা একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে কতটুকু শক্তি প্রবাহিত হয় সেটি পয়েন্টিং ভেক্টর দ্বারা প্রকাশ করা হয়। 1852 সালের 9 সেপ্টেম্বর ইংল্যান্ডে জন্মগ্রহণ করা বিজ্ঞানী জন হেনরি পয়েন্টিং এটি আবিষ্কার করা। তার নাম অনুসারে এটাকে বলা হয় পয়েন্টিং ভেক্টর। পয়েন্টিং ভেক্টরের ডেফিনেশনটা আমরা দেখি। আমরা এভাবে দিব: কোনো তাড়িৎচুম্বক তরঙ্গ এর গতিপথের সাথে লম্ব একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ শক্তি সঞ্চালিত করে সেই শক্তির মান ও তার প্রবাহের দিককে একত্রে পয়েন্টিং ভেক্টর বলে। পয়েন্টিং ভেক্টরকে আমরা এস দিয়ে প্রকাশ করি। এস ইকুয়াল টু 1/μ0 ই ক্রস
বি। ই হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, বি হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, এবং ই ক্রস বি ঠিক ভেক্টরে আমরা ক্রস প্রোডাক্টের যে ডিরেকশন শিখে আসছি সেইভাবেই নির্ণীত হয়। পয়েন্টিং ভেক্টরের একক ওয়ার্ড পার মিটার স্কয়ার। তাহলে দেখো আমরা তার চুম্বক তরঙ্গ দেখেছি, ইলেকট্রিক ম্যাগনেটিক ফিল্ডের দেখেছি ই বি, এবং ই ক্রস বি ক্রস প্রোডাক্টে আমরা জানি ই বি সাইন থিটা। তাহলে এটার ডিরেকশন হবে এই তল দুটার সাথে লম্বভাবে যেই তল আছে সেই বরাবরই তরঙ্গ যেই দিকে সঞ্চালিত হয় তার শক্তিটা সেই দিক বরাবরই সঞ্চালিত হয়। সেই ডিরেকশনটুকু একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে একক সময়ে কি পরিমাণ শক্তি যাচ্ছে সেটি হচ্ছে পয়েন্টিং ভেক্টর। এটা যেখানে ডিরেকশন তরঙ্গ যেই দিকে যাচ্ছে সেই দিকে তার দিক থাকে, এবং পয়েন্টিং ভেক্টরটা সময় নির্ভর, সময়ের সাথে একক সময়ে আমরা বলছি একক সময়ে যে শক্তিটা বহন করে সেটাকে আমরা পয়েন্টিং ভেক্টর বলবো। আর এই ইকুয়েশনটুকু আমাদের মনে রাখতে হবে, এস ইকুয়াল টু 1/μ0 ই ক্রস বি। আলোকবর্ষ, এটা দেখো মহাবিশ্বের গ্যালাক্সির ছবি, ছায়াপথ, মিল্কি ওয়ে, কত কিছু আছে, এগুলো কত কত দূরে। এই দূরত্বগুলো পরিমাপের জন্য আলোকবর্ষ একক ব্যবহৃত হয়। দেখো এখানে আমরা যদি একটু দেখি যে এটা তো তোমরা চিনো সপ্তর্ষিমণ্ডল। এগুলোর যে দূরত্বটা আমরা মেজার করব, আমরা যদি কিলোমিটারে প্রকাশ করতে যাই এটা অনেক বড় বড় একক হয়, সেই জন্য লাইট ইয়ারটাকে ব্যবহার করা হয়। দেখো মিল্কি ওয়ে সেটা কত 26 মানে 26,000 লাইট ইয়ার ফ্রম দ্য গ্যালাক্সি, আমাদের গ্যালাক্সি থেকে মিল্কি ওয়ের যে দূরত্বটুকু। তাহলে এরকম অনেক বড় বড় দূরত্ব পরিমাপের জন্য আমরা আলোকবর্ষ একক ব্যবহার করব। আলো 1 বছরে যে দূরত্ব অতিক্রম করে সেটাকে আমরা বলি আলোকবর্ষ। এখানে লক্ষ্য রাখবে আলোকবর্ষ একটি দূরত্বের একক, এটা কিন্তু সময়ের একক না। এখানে একটু অনেক সময় তোমরা ভুল করে ফেলো, আলোকবর্ষ দূরত্বের একক, সময় না। 1 বছর সময়ে আলো যেই দূরত্বটুকু অতিক্রম করবে সেটাকে আমরা বলবো আলোকবর্ষ। এখন দেখো আমরা যদি একটু ক্যালকুলেশন দেখি, আলোর বেগ ভিকে যদি আমরা বলি 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, আর 1 বছর সময় হবে এত সেকেন্ড, তাহলে আলো 1 বছরে কত দূরত্ব অতিক্রম করবে? 9.5 × 10⁻50 মিটার। তাহলে 1 আলোকবর্ষ সমান হচ্ছে 9.5 × 10⁻15 মিটার, আর মাইলে এটাকে কনভার্ট করলে এটা আসবে। এই দূরত্বটুকু মনে রাখবে, কারণ প্রশ্নে গাণিতিক সমস্যায় যদি আমাদেরকে মান না দিয়ে দেয় তাহলে সেখানে এটাকে কনভার্ট করতে হবে। তড়িৎ চুম্বক বর্ণালী, বর্ণালী বলতেই আমরা আলোর অনেকগুলো ছটা বুঝি। আর তড়িৎ চুম্বক বর্ণালী বলতে মূলত এর শ্রেণীবিন্যাসটাকে বোঝানো হয়। আমরা প্রিজমের মধ্য দিয়ে যেমন আলো গেলে আলোর লাল, নীল, হলুদ নানা বর্ণে আসে, সেটাকে আমরা বর্ণালী বলি। এখানে বর্ণালী বলতে মূলত ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের যে শ্রেণীবিন্যাস সেটিকে আমরা বুঝব। এই শ্রেণীবিন্যাসে আছে বেতার তরঙ্গ, মাইক্রো তরঙ্গ, অবলোহিত রশ্মি, দৃশ্যমান আলো, অতিবেগুনি রশ্মি, এক্স রশ্মি, গামা রশ্মি, এগুলো সবই তড়িৎ চুম্বকীয় বর্ণালী।
এই তাড়িৎ চুম্বক বর্ণালীতে রেডিও ওয়েভ থেকে আমরা শুরু করেছি, গিয়েছি গামা রে। রেডিও ওয়েভে হচ্ছে তার ওয়েভলেন্থ বড়, ফ্রিকোয়েন্সি কম। তারপর যত এই দিকে যেতে থাকবে রেডিও ওয়েভ থেকে অ্যারো দিয়ে আমরা এই যে যত যাব তার ফ্রিকোয়েন্সি তত বেশি হবে, ওয়েভলেন্থ তত কম হবে। ফ্রিকোয়েন্সি বেশি হলে ওয়েভলেন্থ ছোট হবে, আর ফ্রিকোয়েন্সি কম হলে তার ওয়েভলেন্থ বড় হবে। উল্টা রিলেশন। এই জিনিসটা আমাদেরকে একটু মনে রাখতে হবে, এই কারণ কিছু প্রশ্ন আসে এই সিকোয়েন্সগুলো দিয়ে। আমরা দেখি যে কেমন গামারে। দেখো এখানে এই উপরের টুকু হচ্ছে ফ্রিকোয়েন্সি আর নিচে দেখানো আছে ওয়েভলেন্থ। গামারে দেখো, গামারে ফ্রিকোয়েন্সি হচ্ছে 10⁻²৪, আর আমাদের রেডিও ওয়েভ যেটি সেটি হচ্ছে 10⁻0 থেকে এই রেঞ্জ পর্যন্ত, 10⁻4 এই রেঞ্জ পর্যন্ত হচ্ছে আমার, এই রেঞ্জ পর্যন্ত এইটুকু পর্যন্ত 10⁸। এখানে দেখো FM রেডিও আছে, AM আছে, লং রেডিও ওয়েভ। FM রেডিও তো তোমরা FM রেডিওর সাথে পরিচিত, এমনি রেডিওর সাথে পরিচিত না হলেও FM রেডিও তোমাদের কাছে পপুলার। FM রেডিও এখানে ফ্রিকোয়েন্সি এত 10⁸, আর আমাদের ওয়েভলেন্থ আছে 10⁻0। তারপরে দেখো মাইক্রোওয়েভ, ইনফ্রারেড, এখানে হচ্ছে দৃশ্যমান আলো। আমরা যে আলোটা, আলো বলতে তো আসলে আমরা যেটা দিয়ে আমরা চোখে দেখি, আমরা এইভাবেই শিখে এসেছি ছোট ক্লাসের ডেফিনেশন। শব্দতেও যেমন শিখে এসেছিলাম যে আমরা যেটা শুনি সেটা শব্দ, কিন্তু আমরা যেটা শুনি না সেটাও তো শব্দ। আলোর ক্ষেত্রেও তাই, আমরা যেগুলো দেখি না সেখানেও আলো আছে। এটি হচ্ছে দৃশ্যমান আলো, দৃশ্যমান আলোর রেঞ্জ এটি। তারপর এক্স-রে, গামা রে। তাহলে এগুলো একটু সংখ্যাগুলো কেমন ফ্রিকোয়েন্সি, কেমন তরঙ্গ দৈর্ঘ্য, এগুলো একটু মনে রাখতে হবে, কারণ এগুলো দিয়ে MCQ প্রশ্ন থাকে। তাড়িৎ চুম্বক বর্ণালীর কম্পাঙ্ক ও তরঙ্গ দৈর্ঘ্যের রেঞ্জ আমরা একটি ছকের মধ্যে দেখি। এখানে দেখো রেডিও ওয়েভ যেটি, তার ফ্রিকোয়েন্সি 3×10⁹ হার্টজ, এর চেয়ে ছোট থাকবে। আর তরঙ্গ দৈর্ঘ্য 10 সেন্টিমিটারের চেয়ে বড় থাকবে। গামারে তরঙ্গ দৈর্ঘ্য 0.01 ন্যানোমিটার, এর চেয়ে ছোট। আর বাকিগুলো এই দুই রেঞ্জের মাঝে। এই রেঞ্জটুকু, রেঞ্জের যে সিকোয়েন্সটুকু, সেই সিকোয়েন্সটুকু মনে রাখার একটা ট্রিক্স। এটি এক একজন এক একভাবে মনে রাখে। এখানে একটি বাক্য দেওয়া আছে, দেখো, র্যাবিটস মেড ইন ভেরি আনইউজুয়াল এক্সপেন্সিভ গার্ডেন। এই বাক্যটির দেখো যে যেগুলো লাল দিয়ে দিয়েছে সেগুলো দিয়ে তার সিকোয়েন্সগুলোকে এনেছে। এই সিকোয়েন্সটুকু আমরা দেখব যে MCQতে কিছু প্রশ্ন আসে, তখন আমার এই সিকোয়েন্সগুলো দরকার পড়ে। আর সিকোয়েন্স মনে রাখতে পারলে আমরা কম্পাঙ্ক এবং ফ্রিকোয়েন্সি সেটা বের করতে পারবো, সম্পর্কগুলো। তাহলে এই বাক্যটি মনে রাখার চেষ্টা করবে, তাহলে MCQ প্রশ্নের উত্তর। আমরা দৃশ্যমান আলো যেটি, সেটি রেঞ্জটা একটু দেখি।
দৃশ্যমান আলোর লাল থেকে বেগুনি, এক পাশে লাল, আমরা রংধনু যদি দেখি এক পাশে থাকে লাল, এক পাশে থাকে বেগুনি। লালের তরঙ্গদৈর্ঘ্য বেশি, তরঙ্গদৈর্ঘ্য বেশি হলে কম্পাঙ্ক থাকবে কম, আর বেগুনির তরঙ্গদৈর্ঘ্য কম, কম্পাঙ্ক বেশি থাকবে। রেঞ্জগুলো মাঝে মাঝে একটু চোখ বুলালেই মনে থাকবে। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ব্যবহার প্রত্যেকটি অংশের ব্যবহার আছে এবং প্রচুর ব্যবহার আছে। তোমরা নিজেরাই এই ব্যবহারগুলো বলতে পারবে এবং এই ব্যবহারগুলো আমরা প্রাত্যহিক জীবনে আমরা করে থাকি, আমরা ইউজ করি। এগুলো আমরা এখন একটা একটা করে এই ব্যবহারগুলো দেখি। বেতার তরঙ্গ ব্যবহার হয় টেলিযোগাযোগ ক্ষেত্রে, তাছাড়া টেলিকমিউনিকেশন সেটাতেও বেতার তরঙ্গ ব্যবহৃত হয়। আমরা রেডিওতে এই যে FM রেডিও, AM রেডিওতে তো কতগুলো রেঞ্জ, তোমরা তো মোবাইলে দেখো, সেখানে কিছু ফ্রিকোয়েন্সির লেভেল দেখায় যে এক একটা ফ্রিকোয়েন্সিতে গেলে এক একটা রেডিও স্টেশন ধরে। তাহলে বেতার তরঙ্গের ব্যবহার তোমরা বলতে পারবে। মাইক্রো তরঙ্গ, আমরা মাইক্রোওয়েভ দিয়ে ওভেনটা আমাদের কাছে খুব পরিচিত। ওভেনে আমরা খাবার গরম করছি, এটিতে মাইক্রোওয়েভ ব্যবহৃত হয়। তাছাড়া টেলিকমিউনিকেশনে, স্যাটেলাইট টিভিতে ওয়েদার ফোকাসিংয়ে মাইক্রোওয়েভ ব্যবহৃত হয়ে থাকে। অবলোহিত রশ্মি বা ইনফ্রারেড, ইনফ্রারেডে দেখো, আমরা এখন টিভিতে বা পেপারে দেখি যে জ্বর আছে কিনা সেটা দূর থেকে একটা থার্মোমিটার দিয়ে মাপা হয়। এই যে থার্মোমিটার দিয়ে জ্বরটা মাপা হয়, এইখানে কিন্তু ইনফ্রারেডটা ব্যবহার করা হয়। দূর থেকে সে বডির টেম্পারেচারটা মাপতে পারে। এখানে যে দুটা গ্লাসের মধ্যে দেখো, এখানে এই যে আলোর যে তারতম্যটুকু, এই তারতম্যটুকু হয়েছে কিন্তু হিটের অবস্থানটুকু, মানে এই যে হিট যেখানে আছে রেডিয়েশনটা, সেখানে হিটের অংশটুকু আলোকিত হয়েছে অবলোহিত দিয়ে যখন এই ফটোগ্রাফিটা করা হয়। আমরা যে রিমোট কন্ট্রোল ব্যবহার করি, টিভি, তারপর এসি, এগুলো অফ অন করি, সেখানেও এই অবলোহিত রশ্মি বা ইনফ্রারেড রয়েছে। আর দৃশ্যমান আলো, সেটা তো আমরা বলতেই পারবো যে দৃশ্যমান আলো না থাকলে তো আমাদের সব অন্ধকার। আলো দিয়ে আমরা আমাদের চারপাশটুকু দেখি। তাছাড়া এই আলো দিয়ে কি ইমেজ তৈরি হয়, আমাদের মাইক্রোস্কোপ বা লেজার, ফাইবার অপটিক্স, সব কিছুতেই এই দৃশ্যমান আলো ব্যবহার। অতিবেগুনি রশ্মি, আমরা অতিবেগুনি রশ্মির শুধু খারাপ দিকটা জানি যে আমাদের ক্ষতি করে, কিন্তু এই অতিবেগুনি রশ্মির যেটি ভালো সবচেয়ে দিক, সেটি হচ্ছে আমাদের শরীরে যে ভিটামিন ডি প্রয়োজন, সেটি আমরা
আল্ট্রাভায়োলেট রে থেকে পেয়ে থাকি, যার জন্য ডাক্তাররা বলেন যে প্রতিদিন কিছু সময় রৌদ্রে থাকতে। রৌদ্রে থাকলে আমাদের শরীরের হাড় ক্ষয় রোধ হবে। আর এই করোনার সময় ডাক্তাররা যেটা বলছে যে যাদের বডিতে ভিটামিন ডির ঘাটতি থাকে তারা ঝুঁকিতে পড়ে। সুতরাং তোমরা তোমাদের যারা বয়স্ক ফ্যামিলি মেম্বার আছে তাদেরকে অ্যাডভাইস করবে যে প্রতিদিন যেন 10 থেকে 15 মিনিট রোদে অবস্থান করে। তোমরা নিজেরাও সারাক্ষণ বদ্ধ ঘরে না থেকে 10 থেকে 15 মিনিট রোদে থাকার চেষ্টা করবে। এটি দিয়ে জাল যে টাকাগুলো সেগুলো আমরা ডিটেক্ট করতে পারি। তাছাড়া ডাক্তাররা যে সার্জারি করে সেই যন্ত্রপাতিগুলো ব্যাকটেরিয়া মুক্ত করতে পারে, ভাইরাস মুক্ত করতে পারে আল্ট্রাভায়োলেট রে দিয়ে। আল্ট্রাভায়োলেট রের ক্ষতিকর দিক হচ্ছে খুব বেশি সময় যদি আমরা আল্ট্রাভায়োলেট রেতে থাকি তাহলে সেটা আমাদের স্কিনে ক্যান্সার তৈরি করে, সেই জন্য ছাতা ব্যবহার করতে হয়। এক্স রে অনেক ব্যবহার, তবে সবচেয়ে বেশি ব্যবহার যেটি সেটা ডাক্তাররা চিকিৎসা ক্ষেত্রে ইমেজ দিতে, আমাদের হাড় ভেঙে গেছে কিনা বা আমাদের ভিতরের অন্য কোনো অর্গানের ছবি তুলতে এক্স রে ব্যবহার করা হয়। তাছাড়া গোয়েন্দা কাজে শুল্ক বিভাগ ব্যবহার করে। গামা রশ্মির যেহেতু ফ্রিকোয়েন্সিটা খুব বেশি থাকে, সেটা আমাদের ক্যান্সার চিকিৎসায় গামা রে ব্যবহৃত হয়। তাছাড়া আরও অনেক কাজে গামা রে ব্যবহার হয়। খাদ্য জীবাণুমুক্ত করতে গামা রের ব্যবহার আছে। আমরা যেটুকু আলোচনা করেছি সেখানে কিছু সূত্র আমরা ব্যবহার করেছি। এখানে তরঙ্গের যে সূত্রগুলো সেই সূত্রগুলোই আমাদের আসবে। সেই সূত্রগুলোর জন্য দেখো আমরা ডিরাইভেশন সবটা আমাদের লাগবে না, আমরা শুধু মানগুলো এগুলো আমরা দেখেছি, এই ডিরাইভেশনগুলো আমরা পর্যায়বৃত্ত গতিতে দেখেছি। সেখান থেকে ভিকে সি দিয়ে ডিনোট করব এবং সি সমান ওমেগা বাই কে, এই ডিরাইভেশন কিন্তু আমরা করে এসেছি এবং এইটি এই ডিরাইভেশনটুকু, এগুলো আগে ছিল আমাদের, আমরা পর্যায়বৃত্ত গতিতে পড়েছি। সে একই সূত্রগুলো এখানে প্রযোজ্য হবে। এটি অঙ্কেতে আমাদের মান দেওয়া থাকলে অঙ্কে আমার এই সূত্রগুলো ব্যবহার করতে হবে। এটিকে আমরা স্কুলেই শিখে এসেছি। স্কুলে আমরা ভি দিয়ে, আমরা এতদিন সাউন্ডে আমরা ভি ব্যবহার করেছি, লাইটে আমরা সেটাকে সি ব্যবহার করব। আমরা তাড়িৎ চুম্বক তরঙ্গের যে শক্তি, সেই শক্তি হচ্ছে ইকুয়াল টু এইচ নিউ, কিংবা কোনো কোনো বইতে আছে ইকুয়াল টু এইচ এফ বা নিউ। কম্পাঙ্ককে আমরা নিউ বা এফ দিয়ে ডিনোট করব। এইচ তোমরা জানো, প্ল্যাঙ্কের ধ্রুবক। এগুলো একটু আমাদের পুরনো জিনিসে আমাদের আবার একটু মনে করিয়ে দিলাম। দেখো অ্যাংস্ট্রম ইউনিট, আমরা এটি পেয়েছো কিনা তরঙ্গ চ্যাপ্টারে হয়তো আমরা এটা পেয়েছি। আমরা তরঙ্গ দৈর্ঘ্যের ক্ষেত্রে এই ইউনিটটি ব্যবহার করি। এ লিখে, এটা কিন্তু ডিগ্রি না, একদম উপরে বসানো। বিজ্ঞানীর নাম অনুসারে এটি অ্যাংস্ট্রম ইউনিট। 1 অ্যাংস্ট্রম ইউনিট সমান 10⁻⁻10 মিটার। আর যদি ন্যানোমিটারে বলি 0.1 ন্যানোমিটার। আমরা ছোট তরঙ্গ যেগুলো
মানে ছোট দূরত্ব বোঝাতে এই অ্যাংস্ট্রম ইউনিটটি ব্যবহার করি। আর এই লেটারটি এসেছে স্ক্যান্ডিনেভিয়ান অ্যালফাবেট থেকে। ওয়েভলেন্থের দেখো এক্স রে যে তরঙ্গ দৈর্ঘ্যটা সেটা 10⁻⁻10 মিটারে, আল্ট্রাভায়োলেটটা ন্যানোমিটারে, ইনফ্রারেডেরটা 10⁻⁻6 মাইক্রো। আমাদের কিন্তু এগুলো একটু মনে রাখতে হবে কোনটা এককের এই ইউনিটগুলো, ন্যানোমিটার, মাইক্রোমিটার, অ্যাংস্ট্রম, এগুলো যখন অঙ্কে দেওয়া থাকবে তখন তার মানগুলো আমরা ওইভাবে লিখব। আমরা কিছু এমসিকিউ প্রশ্ন দেখি। শূন্যস্থানে আলোর বেগ সি হলে কোনটি সঠিক? এটি চিটাগং বোর্ডে আসছে 2017-তে। এই প্রশ্নগুলো দেওয়ার কারণটি হচ্ছে তোমরা যেন বইগুলো পড়ো। আমাদের বইতে এই প্রশ্নগুলো দেওয়া আছে এবং আমরা একটু আগে কিন্তু এই ইকুয়েশনগুলো এসছে। আমি আশা করি তোমরা এগুলো নিজেরা সলভ করবে। কোনটি তারের চুম্বকীয় তরঙ্গ নয়? এটি আসছে তোমার যশোর বোর্ড 2015 এবং দিনাজপুর বোর্ড 2019। দৃশ্যমান আলো, এক্স রশ্মি, গামা রশ্মি, আলফা রশ্মি এর মধ্যে কোনটি তারের চুম্বকীয় তরঙ্গ নয়? তারের চুম্বকীয় বর্ণালীতে নিচের কোন রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য বেশি? আমি একটু ক্লু তোমাদেরকে শিখিয়ে দিয়েছিলাম, সেটা দিয়ে এগুলোর সলিউশন করতে সুবিধা হবে। এক্স রশ্মি, অতিবেগুনি রশ্মি, অবলোহিত রশ্মি, দৃশ্যমান আলো। তাহলে ওইভাবে বাক্যটাকে সাজিয়ে ফেলবে। র্যাবিটসের যে বাক্যটিকে আমরা দেখেছিলাম বাক্যটিকে সাজিয়ে তারপর কম্পেয়ার করবে। নিচের কোন বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি? বেগুনি, হলুদ, আসমানি, নীল। তিনটি বর্ণের জন্য নিচের কোন আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি? তরঙ্গ দৈর্ঘ্যর সাথে কম্পাঙ্কের সম্পর্ক তোমাদেরকে বলেছি। তরঙ্গ দৈর্ঘ্য যার বেশি তার কম্পাঙ্ক কম থাকবে। তাহলে আমাদেরকে এখানে দেখো লাল, বেগুনি, রেড, ব্লু এবং ভায়োলেট। লাল, বেগুনি, ব্লু, আসমানি এবং বেগুনি। আমাদের শুরু হয়েছিল, আমরা দৃশ্যমান আলো দেখেছিলাম, উপরে ছিল লাল, নিচে ছিল বেগুনি। বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্য ছিল কম, লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য ছিল বেশি। তাহলে এভাবে এটাকে সহজেই আগে লিখে ফেলবে তরঙ্গগুলো, তারপর সঠিক উত্তরে দাগ দিবে, তাহলে ভুল হবে না। এইটাতে দেখো যে কম্পাঙ্ক দিয়ে দিয়েছে। তার আগের প্রশ্নটা ছিল তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে, এখানে কম্পাঙ্ক দিয়ে দিয়েছে। ই এবং বি প্রত্যেকের সাথে তড়িৎচুম্বক তরঙ্গের বেগের দিকে কত কোণে থাকে? ই এবং বি পরস্পর লম্ব এবং তার ডিরেকশনও কি? ই এবং বি প্রত্যেকের সাথে লম্বভাবে থাকে। আমরা
চুম্বক তরঙ্গের বৈশিষ্ট্যে বলেছি। শূন্যস্থানে আলোর বেগকে লেখা যায় c equal to E by B, c equal to 1 by mu naught epsilon naught, c equal to E lambda by h। তাহলে কোনটি সঠিক এটি আমাদেরকে বলতে হবে। তাহলে আমরা সূত্র কি শিখে এসেছিলাম? আমাদের তাড়িৎ-চুম্বক তরঙ্গের বৈশিষ্ট্যে এরকম একটা ইকুয়েশন পেয়েছি, প্ল্যাঙ্কের সূত্র থেকে এরকম একটা ইকুয়েশন আমরা পাই। তাহলে এটা বের করবে। শূন্য মাধ্যমে কোনো তড়িৎচুম্বকীয় তরঙ্গের দৈর্ঘ্য 0.03 সেন্টিমিটার হলে তরঙ্গটির কম্পাঙ্ক কত? তাহলে তরঙ্গ দৈর্ঘ্যের সাথে কম্পাঙ্কের সম্পর্ক v equal to f lambda বা c equal to f lambda, এই সূত্র ব্যবহার করবে। তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হলে তোমরা এখানে যে ইমেইল অ্যাড্রেসগুলো দেওয়া আছে সেই ইমেইল অ্যাড্রেসে মেইল করতে পারো, কিংবা কমেন্ট বক্সে তোমরা সেটি জানাতে পারো। তাহলে আমরা পরের যে ক্লাসগুলো থাকবে সেখানে তার উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব বা আবার সেগুলো বোঝাবার চেষ্টা করব। তোমরা বই পড়বে, সাথে সাথে ক্লাসগুলো ফলো করবে। আমি আজকের এই ক্লাসটি তৈরির জন্য যে স্লাইডগুলো ব্যবহার করেছি, সেই স্লাইডে যে ছবিগুলো ব্যবহার করেছি সেই ছবিগুলো সব আমি গুগল থেকে নিয়েছি, আমি উইকিপিডিয়া থেকে নিয়েছি। আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাহলে আজ এই পর্যন্তই থাকুক। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।